হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে তোমাদের দেখাবো যে এবিটিএ যে টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের সেই এবিটিএ টেস্ট পেপারের যে ইংরেজি পেজগুলি রয়েছে তার সেকেন্ড পেজ অর্থাৎ দ্বিতীয় পেজ 47 পেজের যে গ্রামার, m.c.q এবং s.a.q কোশ্চেনগুলির সমাধান আমি তোমাদের করে দেখাবো। এর আগে ভিডিওতে এই 23 পেজের সমাধান আমি দিয়েছি, তোমরা দেখে না থাকলে দেখে নাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিংক তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। চলো পার্ট বি থেকে শুরু করছি এবং এখানে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আগে সমাধান করে নিই। তো প্রথমে আছে দি ডেস্টিনেশন অফ দি গার্ল ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট ইজ, অর্থাৎ মেয়েটির গন্তব্যস্থল কোথায় ছিল দি আইজ হ্যাবিটে। তো গন্তব্যস্থল ছিল সাহারানপুর। দুয়ে রয়েছে দি অ্যানসেস্ট্রাল হাউস অফ আব্দুল কালাম ওয়াজ মেড অফ ড্যাশ, অর্থাৎ পৈতৃক যে বাড়িটি সেটি কি দিয়ে তৈরি ছিল। তো এক্ষেত্রে অ্যান্সার হবে এ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এরপরে রয়েছে দি হারমিট ওয়াজ ডিগিং দি বেড ড্যাশ, অর্থাৎ কোথায়। তো এক্ষেত্রে অ্যান্সার হবে 3 ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। এরপর 4 দাগ আব্দুল কালামস মিডল নেম ওয়াজ ড্যাশ, কোনটা তার মিডল নেম। এখানে বানানগুলোর মধ্যে এখানে হয়ে যাবে জৈনুল আবদিন, এই অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো 3 দাগে পোয়েট্রি থেকে এমসিকিউ গুলি রয়েছে। 1 দাগ ফ্রম দি মাউন্টেন টপ ইন দি ভ্যালি ফ্লোজ ড্যাশ, অর্থাৎ পর্বতের চূড়া থেকে কোন জিনিসটা প্রবাহিত হচ্ছে। তো এক্ষেত্রে হয়ে যাবে দি সানস রেজ, অপশন এ, অর্থাৎ সূর্য রশ্মি পাহাড়ের চূড়া থেকে পড়ছিল আর কি। তো এরপরে হচ্ছে দি বার্ডস অফ মে আর সেকেন্ড বাই ড্যাশ, অর্থাৎ কে মে মাসের কুড়িগুলোকে, ফুলের কুড়িগুলোকে সেগুলোকে ঝাড়িয়ে দেয়। এক্ষেত্রে হয়ে যাবে অপশন সি রাফ উইন্ডস, দমকা হাওয়া। এরপর 3 দাগ ইন কম্পারিজন টু এ সামার্স ডে দি ফ্রেন্ড অফ দি অথার ইজ মোর লাভলি অ্যান্ড মোর ড্যাশ। তো এক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি টেম্পারেট। 4 দাগ অন উইন্টার ইভিনিং দি সাইলেন্স ইজ মেড বাই ড্যাশ, শীতের সন্ধ্যেবেলাতে যে নিস্তব্ধতা তৈরি করে সেটা কোন জিনিসটা। এক্ষেত্রে হবে বি ফ্রস্ট। এরপর 5 দাগে প্রপোজাল থেকে এমসিকিউ গুলো আছে। ইন দি প্রিভিয়াস ইয়ার নাতাল্লাস ফ্যামিলি লেন্ট লোমবস ফ্যামিলি ড্যাশ, কোন জিনিসটা ধার দিয়েছিল। তো অ্যান্সারটা হয়ে যাবে থ্রেসিং মেশিন, শস্য ঝাড়াইয়ের মেশিনটা ধার দিয়েছিল। এরপরে 2 দাগ লোমব বট গেজটাকে কিনেছিল কাধার থেকে ফ্রম মিরনোভ ফর 125 রুবেলস, মিরনোভের কাছ থেকে 125 রুবেলস দিয়ে। এরপর 3 দাগ ব্রিচ উড বিলংস টু ড্যাশ, অর্থাৎ ব্রিচ উডটা কার। তো এক্ষেত্রে হয়ে যাবে চুবকবদের। এরপরে 4 দাগ অ্যাকর্ডিং টু লোমোভ ইন মারুনেটস্কি হান্ট স্কুইজার স্টার্টেড ড্যাশ, কি করতে শুরু করেছিল, ওয়ারিং দি শিপস। এমসিকিউ প্রশ্নগুলি সমস্ত সমাধান হয়ে গেল। এরপরে চলো এসএকিউ প্রশ্নগুলো দেখে নিই প্রোজ এবং পোয়েট্রি থেকে, যেটা প্রোজ থেকে রয়েছে 2 দাগ এবং 4 দাগে রয়েছে পোয়েট্রি থেকে। তো চলো দেখে নিই। তো চলো দেখে নেওয়া যাক প্রোজ থেকে এসএকিউ প্রশ্ন। 2 দাগের 1, হাউ ডিড দি ন্যারেটর আন্ডারস্ট্যান্ড দ্যাট দি গার্ল ইন দি ট্রেন কম্পার্টমেন্ট ওর স্লিপার্স। তো ন্যারেটর কিভাবে বুঝতে পেরেছিলেন যে ওই কম্পার্টমেন্টে মেয়েটি চটি জুতো পরেছিল। তো দেখো অ্যান্সারটা কি, দি ন্যারেটর আন্ডারস্টুড দ্যাট দি গার্ল ওর স্লিপার্স ফ্রম দি ওয়ে দি স্ল্যাপড এগেনস্ট হার হিলস, অর্থাৎ মেয়েটি যে চটি জুতো পরেছিল সেই চটি জুতোটা তার গোড়ালির সঙ্গে আঘাত হয়ে একটা শব্দ হচ্ছিল, সেই শব্দটা থেকে ন্যারেটর বুঝতে পেরেছিলেন। এরপরে 2 দাগ হোয়াট ডিড দি ন্যারেটর ইন দি আইজ হ্যাবিট ওয়ান্ট টু হাইড ফ্রম দি গার্ল ইন দি ট্রেন কম্পার্টমেন্ট, অর্থাৎ ন্যারেটর ওই মেয়েটির কাছ থেকে কোন জিনিসটা লুকাতে চেয়েছিলেন দি আইজ হ্যাবিট গল্পটিতে। তো দেখো দি ন্যারেটর ইন দি আইজ হ্যাবিট ওয়ান্টেড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দি গার্ল ইন দি ট্রেন কম্পার্টমেন্ট, অর্থাৎ ওই ট্রেন কম্পার্টমেন্টে মেয়েটির কাছ থেকে তার অন্ধত্বটা লুকোতে চেয়েছিলেন ন্যারেটর। এরপরে 3 দাগ
হোয়াট ওয়াজ দি আদার কোয়ালিটি or virtue that Abdul Kalam's father had apart from great innate wisdom, অর্থাৎ গ্রেট ইনেট উইজডম ছাড়া কালামের বাবার আর কোন গুণটা ছিল? তো এক্ষেত্রে দেখো অ্যান্সার, দি আদার কোয়ালিটি অর ভার্চু দ্যাট আব্দুল কালামস ফাদার হ্যাড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট অ্যাপার্ট ফ্রম গ্রেট ইনেট উইজডম, অর্থাৎ গ্রেট ইনেট উইজডম ছাড়া যে গুণ ছিল সেটা হচ্ছে ট্রু জেনারসিটি অফ স্পিরিট, অর্থাৎ সহৃদয় একটা মন ছিল আর কি। এরপর 4 দাগ, হোয়াট ইজ মেড পসিবল অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার, আব্দুল কালামের বাবার মত অনুসারে যে প্রার্থনা সেটা কি তৈরি করে? অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অব দি স্পিরিটস বিটুইন পিপল। বলছে অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার, আব্দুল কালামের বাবার মতে প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন, একটা সম্ভাব্য মেলবন্ধন ঘটায় অব দি স্পিরিটস বিটুইন পিপল, মানুষের আত্মার মধ্যে। এরপর 5 দাগ, হোয়াট ওয়ার দি ম্যাটার্স দ্যাট আব্দুল কালামস ফাদার কুড কনভে ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, অর্থাৎ কালামের বাবা কোন জিনিসটাকে খুব সাধারণ সহজ তামিল ভাষায় বলতে পারতেন? তো দেখো বলছে আব্দুল কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, অর্থাৎ যে আধ্যাত্মিক ব্যাপারগুলো রয়েছে, জটিল আধ্যাত্মিক ব্যাপারগুলো রয়েছে, সেগুলোকে খুব সহজ সরল তামিল ভাষায় তিনি বলতে পারতেন। এরপরে আছে হোয়ার ওয়াজ দি উন্ড অব দি বিয়ার্ডেড ম্যান, অর্থাৎ ওই যে আহত ব্যক্তি তার কোথায় আঘাতটা ছিল? তো দি উন্ড ওয়াজ ইন দি স্টোমাক অফ দি বিয়ার্ডেড ম্যান, অর্থাৎ ওই যে দাড়িওয়ালা মানুষ তার পেটে ওই আঘাতটা ছিল। এরপরে 7 দাগ, হোয়াই ডিড দি উন্ডেড ম্যান রিসলভ টু কিল দি কিং, তো রাজাকে মারবে বলে কেন স্থির করেছিল ওই আহত ব্যক্তিটা? বলছে দি উন্ডেড ম্যান রিসলভড টু কিল দি কিং বিকজ দি কিং হ্যাড কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। বলছে ওই যে উন্ডেড ম্যান সে রাজাকে মারবে বলে স্থির করেছিল কারণ রাজা তার ভাইকে মেরেছিল এবং তার যে সমস্ত সম্পত্তি প্রপার্টি সেগুলোকে বাজেয়াপ্ত করেছিল, এই জন্য। এরপর 8 দাগ, হাউ ওয়াজ দি অ্যাপিয়ারেন্স অব দি হারমিট, হারমিটটা দেখতে কেমন ছিল, অর্থাৎ হারমিটের চেহারা কেমন? তো বলছে দেখো দি হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, খুব দুর্বল এবং জরাজীর্ণ অবস্থা ছিল হারমিটটির। এরপরে দেখো পোয়েট্রি থেকে s.a.q কোশ্চেন 4 দাগ, 1, হোয়ার ইজ দি হেড অব দি সোলজার প্লেসড, অর্থাৎ সোলজারের যে মাথাটা সেটা কোথায় ছিল? তো বলছে দি হেড অব দি সোলজার ইজ প্লেসড অন এ পিলো মেড অফ ফার্ন, একটি বালিশের ওপরে যেটা হচ্ছে ফার্ন গাছ দিয়ে তৈরি ছিল, অর্থাৎ ফার্ন গাছের ওপরে তার মাথাটা ছিল, এটা বোঝাচ্ছে আর কি। 2 দাগ, হাউ ডাজ দি স্ট্রিম লুক ইন দি ভ্যালি, ওই যে উপত্যকাটাতে যে নদীটি ছিল সেটা দেখতে কেমন? তো অ্যান্সারটা দেখো, দি স্ট্রিম লুকস লাইক লং স্ট্র্যান্ডস অফ সিলভার ইন দি ভ্যালি, লং স্ট্র্যান্ডস এর মতো লাগছিল, সিলভার স্ট্র্যান্ডস এর মতো লাগছিল ওই নদীটাকে। এরপরে 3 দাগ, হোয়াট ইজ রেফার্ড টু বাই দি ফ্রেজ আইজ অফ হেভেন, এই আইজ অফ হেভেন দিয়ে কি বোঝাতে চেয়েছেন? তো দেখো দি সান ইজ রেফার্ড টু বাই দি ফ্রেজ দি আইজ অফ হেভেন, এই আইজ অফ হেভেনের মধ্যে দিয়ে এই সূর্যকে বোঝানো হয়েছে আর কি। এরপরে 4 দাগ, হোয়াট ইজ মিন্ট বাই দিস ইন দি লাইন so long lives this and this gives life to thee, এই যে লাইনটা রয়েছে এই লাইনটাতে এই যে দিস কথাটা রয়েছে এই দিসটা কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে? তো বলছে দি ওয়ার্ড দিস রেফার্স টু শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18, এই সনেট নাম্বার 18 এই কবিতাটাকেই বোঝানো হচ্ছে এই দিস কথাটা দিয়ে। এরপর How does the cricket's song appear to a drowsy person in a winter evening, অর্থাৎ একটা শীতের সন্ধ্যাতে একজন অচেতন অবস্থায় অর্থাৎ অর্ধ ঘুমন্ত অবস্থায় মানুষের কাছে এই ক্রিকেটের সংটা কিরকম আবির্ভাব হয়?
অ্যান্সারটা দেখো, দি ক্রিকেটস সং অ্যাপিয়ার্স অ্যাজ দি সং অফ দি গ্রাসহপার টু এ ড্রাউসি পারসন ইন এ উইন্টার ইভিনিং। অর্থাৎ এক শীতের সন্ধ্যাতে যে অর্ধঘুমন্ত অবস্থায় যে মানুষ, তার কাছে এই ক্রিকেটের গানটা গ্রাসহপারের গান বলে মনে হয়। এরপরে 6 দাগ, হোয়াট ডু অল দি সিঙ্গিং বার্ডস ডু ইন দি স্কর্চিং সামার। বলছে সমস্ত যে গায়ক পাখিগুলো সেইগুলো কি করে এই তীব্র গ্রীষ্মতে। তো অ্যান্সারটা দেখো, ইন দি স্কর্চিং সামার অল দি সিঙ্গিং বার্ডস বিকাম ফেন্ট অ্যান্ড দে হাইড ইন দি কুলিং ট্রিজ। বলছে ইন দি স্কর্চিং সামার, ওই তীব্র গ্রীষ্মে অল দি সিঙ্গিং বার্ড, সমস্ত গায়ক পাখিগুলো বিকাম ফেন্ট, তারা ক্লান্ত হয়ে পড়ে, অ্যান্ড দে হাইড, তারা লুকিয়ে যায়, ইন দি কুলিং ট্রিজ, শীতল গাছের ছায়াতে, বা শীতল গাছে লুকিয়ে যায়, অর্থাৎ গাছের ছায়াতে লুকিয়ে যায়। এরপরে whom does the poet request to keep the soldier warm in the poem asleep in the valley? অ্যান্সারটা দেখো, the poet requests nature to keep the soldier warm in the poem asleep in the valley। অর্থাৎ asleep in the valley কবিতাটিতে কবি নেচারকে অনুরোধ করেছেন সৈন্যটিকে উষ্ণ রাখতে। এরপরে 8 দাগ, বলছে হোয়াট ইজ দি কালার অফ দি সোলজার্স বেড ইন দি ভ্যালি। অর্থাৎ এই সোলজারের যে বিছানাটা, সেটা কালার, সেটা রংটা কেমন। তো বলছে তো, দি কালার অফ দি সোলজার্স বেড ইজ গ্রিন ইন দি ভ্যালি। ওই উপত্যকাতে যে বিছানাটা, সৈন্যটির যে বিছানা, সেটির রং হচ্ছে গ্রিন, অর্থাৎ সবুজ। এরপরে দেখো পার্ট এতে গ্রামার রয়েছে তোমাদের 4 দাগে, ডু অ্যাজ ডাইরেক্টেড দাগে রয়েছে। তো চলো এগুলো সমাধান করে দেখে নিই। তো দেখো প্রথমে 1 দাগ, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দি পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? আই আস্কড মাই ফাদার। ন্যারেশন চেঞ্জ। অ্যান্সারটা দেখো, আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দি পিপল হু ওয়েন্ট টু হিম। এখানে কাম হবে, মানে অনুযায়ী এখানে কেম হবে, কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এরপরে 2 দাগ, সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি। ভয়েস চেঞ্জ। তো দেখো অ্যান্সারটা, এ ব্যানানা লিফ, এটা অবজেক্ট এখানে, তো এখানে আসবে এ ব্যানানা লিফ উড বি প্লেসড বিফোর মি বাই হার। 3 দাগ, অল দি অ্যান্সার্স বিং ডিফারেন্ট দি জার এগ্রিড উইথ নান অফ দেম। এটা কি বলেছে? ভার্ব ফর্ম করতে বলেছে, এই অ্যান্সারের ভার্ব ফর্ম করতে বলেছে এখানে। দি জার এগ্রিড উইথ নান অফ দেম বিকজ দে অ্যান্সার্ড ডিফারেন্টলি। ভার্ব ফর্ম করা হয়ে গেল। এরপরে 4 দাগ, সি হ্যাড বিউটিফুল আইজ দে ওয়ার অফ নো ইউজ টু হার। এই দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে হবে। তো অ্যান্সারটা দেখো, সি হ্যাড বিউটিফুল আইজ হুইচ ওয়ার অফ নো ইউজ টু হার। এরপর 5 দাগ, মাই মাদার্স লিনিয়েজ was more distinguished than my father's. Negative sentence, my father's lineage was not so distinguished as my mother's। অর্থাৎ এটাকে পুরো পজিটিভ ডিগ্রি করে দিলে এটা নেগেটিভ হয়ে যাবে। এরপরে সিইং দি জার হি গ্রিটেড হিম, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো অ্যান্সারটা দেখো, হোয়েন হি স দি জার হি গ্রিটেড হিম। তো ডু অ্যাজ ডাইরেক্টেড হয়ে গেল। এরপর ডু অ্যাজ ডাইরেক্টেড পরে বি এর দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। দেখো, হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। হোয়েন এভার দে আর ইন ট্রাবল দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্প্যাস দে লুক টু সামওয়ান টু শো দেম দি ওয়ে আউট। এরপর সি এর দাগে রয়েছে এরর কারেকশন। দেখো, হোয়েন হি রিচড দি জার হি ফেল ফেন্টিং অন দি গ্রাউন্ড মন ফিবলি। এই মনটা এখানে হয়ে যাবে মর্নিং, এই অ্যান্সারটা হয়ে যাবে।
তো এই হয়ে গেল তোমাদের 47 পেজের সমস্ত গ্রামার, এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সমাধান। তোমরা যদি লং কোশ্চেন এবং আনসিনের সমাধান পেতে যাও তাহলে তোমরা কমেন্ট করে জানাও। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।